আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব দ্য অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স। এখানে 'ঊনবিংশ অধ্যায় আধুনিক ইরান ও সংকট সম্ভাবনা। আচ্ছা। তারপর হচ্ছে এটা মোহাম্মদ আহমেদিনেজাদ, তিনি হচ্ছে বলছে যে হচ্ছে ইটস ইফ অল অফ ইউ গ্যাদার অ্যান্ড অলসো ইনভাইট ইউর অ্যানসেস্টার্স ফ্রম হেল ইউ উইল নট বি এবল টু স্টেপ দ্য ইরানিয়ান নেশন। মানে তিনি একটা ইরানিয়ান যে নেশনের একটা যে আর কি শক্তিশালী দিক যেটা তারা সবসময় বাউন্স ব্যাক করে, সেই জিনিসটা আর কি বলছে, তাদেরকে আর কি ইয়ে করানো যায় না। আচ্ছা, তো এখানে আর কি কীভাবে আসলো সেটা একটু দেখি আমরা। তো আধুনিক বিশ্বের যখন সূচনা হলো, এখন তিনটা আপনার সুপার পাওয়ার ছিল, সেটা হচ্ছে যে আপনার অটোমান, সাফাভিদ আর হচ্ছে মুঘল সাম্রাজ্য। তো এই সাফাভিদরাই কিন্তু হচ্ছে ইরানে আসে, কিন্তু তারা হচ্ছে তাদের যে শিয়া মতবাদ সেটা প্রচার করছে আর কি। তো এই তিনটা সাম্রাজ্যকে এক করতে বলা হতো হচ্ছে বারুদ সাম্রাজ্য। তারপর হচ্ছে আগে পারস্য নামে পরিচিত ছিল। তো সেখান থেকে আর কি তারপর হচ্ছে সাফাভিদের পর তারপর কাজার রাজবংশ আসছে। তারপর হচ্ছে এরকম কাজারের পর তো কাজারের সময় হচ্ছে ওই যে যে তেল খনি সেটা আর কি আবিষ্কৃত হয় আর কি। তো এর ফলে যে ব্রিটিশরা এর উপর কোনো নজর দেয়, ব্রিটিশ আমেরিকানরা কোনো নজর দেয়। তো তারপর তারা কি করে, তারা হচ্ছে এরকম কাজার রাজবংশের আর কি পতন ঘটায় আর কি। তারপর থেকে আর কি রেজা পাহলভি আসে। তো পাহলভি হচ্ছে আপনার ইরানের নাম পারস্য থেকে ইরান রাখে আর কি। এখন হচ্ছে তো পাহলভি আর কি ছিল হচ্ছে মানে ব্রিটিশদের আবার আমেরিকানদের সাথে সহযোগিতা করে সে আর কি তার নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, শাসন আমল নিয়ে অতটা ইয়া না আর কি। তো তখন হয়তো তেল খনিগুলো সব আর কি ব্রিটিশদের অধীনে চলে যায়। এরপরে জাতীয়তাবাদী যে মোসাদ্দেক তিনি আসে। তো তিনি এসে বলেন যে হচ্ছে আমি সব জাতীয়করণ করব, তেলের খনি যেগুলো আছে। তো এরপরে হচ্ছে আপনার তার ম্যান্ডেটটা সবার ভালো লাগে এবং তাকে সবাই ভোট দেয়। ভোট দিয়ে এখন হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচিত করে। এরপর আবার ওই যে আপনার এসআইএস, আপনার হচ্ছে যে আপনার ব্রিটিশ আর হচ্ছে সিআইএ মার্কিন গোয়েন্দা সংস্থা, এই দুটো মিলেই হচ্ছে আপনার অপারেশন এজক্স অথবা টিপি এজক্স এটা পরিচালনা করে অপারেশন বুট। তো এটা হচ্ছে কি করে এখন, এখানে হচ্ছে তারা হচ্ছে যে সেনা অভ্যুত্থান ঘটায়, কূপ ডি এটার, যেটাকে সেনা অভ্যুত্থান বলে আমরা আগেই পড়ছি। তো এটার মধ্যে পাল্টাপাল্টি কয়েকটা এরকম অভ্যুত্থান ঘটে, যেখানে আর কি পরে আর কি রেজা টিকে যায় আর কি। তো এই যে আপনার আন্দোলন দমানোর জন্য তারা হচ্ছে রেজা হচ্ছে সাবাক নামে একটা পুলিশ বাহিনী করছে, যারা হচ্ছে আন্দোলন দমন করতো। এরপর হচ্ছে রেজার হাত ধরে কিন্তু পশ্চিমা সংস্কৃতি আসে, এর ফলে যে আপনার ইরানে একটা তাদের মাঝখানে মাঝখানে বেশ ক্ষোভ দেখা দেয় আর কি, তারা কিন্তু পশ্চিমা সংস্কৃতি চায় না। তারপর হচ্ছে এইদিকে আয়াতুল্লাহ খমেনি, ইনি হচ্ছে 1963 সালে এরকম পহলবীর বিরুদ্ধে কথা বলার কারণে তাকে কিন্তু নির্বাসনে দিচ্ছিল ফ্রান্সে সম্ভবত। তো তিনি ওই যে 1978 সালে আবার আর কি এরকম আসে আর কি। আসার পরে তিনি একটা এরকম 60-70 লাখের একটা লোকের একটা এরকম জুমার নামাজের পরে একটা সমাবেশ করছিল। তো সেখানে আর কি নির্বিচারে হত্যা করা হয় পাহলবীর প্রশাসন থেকে, এটাকে বলা হয় ব্ল্যাক ফ্রাইডে বলা হয় এই জন্য। পরে আবার এরকম আপাতত খামেনি পরে আর ইয়েতে চলে যায় আর কি, একটু গোপনে চলে যায়, 2-3 মাস আরও শক্তিশালী হয়ে এমন একটা বিপ্লব করে যেটা হচ্ছে ইতিহাসে এরকম পুরো পাল্টে দেয়। রেজা পরে হচ্ছে আপনার দেশ ছেড়ে পালায় যায়, সে এখন যুক্তরাজ্য কেউ তাকে আশ্রয় দেয় না। পরে কোনো মতে সে ইতালিও আশ্রয় দেয় না, পরে মিশরে আশ্রয় নেয়, সেখানে তার আর কি মারা যায় আর কি। তো এভাবে তিনি মারা যায়। তারপর হচ্ছে এদিকে আপনার হচ্ছে আয়াতুল্লাহ খোমেনি হচ্ছে সেখানকার হচ্ছে ইয়া হয়ে যায় আর কি, প্রেসিডেন্ট মানে সুপ্রিম লিডার হয়ে যায় আর কি। তো তারপর হচ্ছে এখন সুপ্রিম লিডার হয়, তারপর সে হচ্ছে গণভোট আয়োজন করে, সেখানে 98.2% তারা শরিয়া ইসলাম প্রজাতন্ত্র চাইছিল। তো এখানে এটি যে এই আপনার বিপ্লবটা হলো, এটা হচ্ছে ফরাসি আর বলশেভিকের পরে আপনার হচ্ছে এটাকে তৃতীয় স্থানে রাখা হয় এই বিপ্লবটাকে। তারপর এখানে হচ্ছে আয়াতুল খোমেনি 10 বছর পরে আপনার হচ্ছে এখন যে আর কি আলী খোমেনি আছে, এখন তিনি যিনি আছে আর কি আলী খোমেনি সুপ্রিম লিডার। তো তিনি 1989 সাল থেকে এখন পর্যন্ত আছে আর কি। তো আপনার ইরানের হচ্ছে আপনার সবার আগে থাকে সুপ্রিম লিডার আলী খোমেনি। তো তিনি সবচেয়ে বড় আর কি সর্বোচ্চ নেতা, তার উপরে আর কেউ নাই। সব গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা সংস্থা, প্রেসিডেন্ট সব তার কথা মতোই চলে আর কি। আর তার কথা মতোই যে গার্ডিয়ান অফ কাউন্সিল, এটা কাউন্সিল অফ গার্ডিয়ান, এটা হচ্ছে নিয়োগ করা হয় আর কি। তারপর হচ্ছে বিচার বিভাগের নিয়োগ বহিষ্কার তিনি করেন আর কি। তো ইরানের প্রেসিডেন্ট হচ্ছে দ্বিতীয়, তিনি হচ্ছে অর্থনৈতিক দিকগুলো দেখাশোনা করেন, আর তার মন্ত্রিসভাতে 22 জন থাকে আর কি। তো ইরানের পার্লামেন্ট এখানে 290 জন থাকে। আর এই পার্লামেন্টে এমন কোনো নিয়ম মানে কি আইন প্রণীত হচ্ছে কি না যেটা হচ্ছে আপনার শরিয়া বিরোধী, সেটা হচ্ছে আপনার যে কাউন্সিল অফ গার্ডিয়ান দেখাশোনা করে। আর 4 নম্বর আছে অ্যাসেম্বলি অফ এক্সপার্ট। তো এখান থেকেই কিন্তু আপনার সুপ্রিম লিডারের যে আপনার নির্বাচন প্রক্রিয়াটা এখান থেকেই হয়। তো এখানে 86 জন নেতা থাকে, তো যাদের মেয়াদ থাকে 8 বছর আর কি। এখানে আর কি সব ইন্টেলেকচুয়াল এবং ধর্মীয় নেতারা থাকে আর কি, অ্যাসেম্বলি অফ এক্সপার্টে বুদ্ধিজীবীরা থাকে আর কি। তো এটা হচ্ছে আর কি। তো
এটার সঙ্গে কখনো মতপার্থক্য হয়নি এখন সুপ্রিম লিডারের। আর গার্ডিয়ানস অফ কাউন্সিল এরা হচ্ছে দেখে যে কোন আইনটা আপনার হচ্ছে শরীয়তের পক্ষে কোনটা বিপক্ষে এরকম দেখে আর কি। তারপর হচ্ছে আপনার হচ্ছে নির্বাচনের সময় প্রেসিডেন্ট প্রার্থীও তারা ঠিক করে দেয় যে আপনার কাউন্সিল অফ গার্ডিয়ান এরা হচ্ছে নির্বাচনের সময় প্রার্থী ঠিক করে দেয় কে কে আর কি দাঁড়াতে পারবে আর কি, সবাই দাঁড়াতে পারবে না। আর হচ্ছে এই যে আপনার হচ্ছে যে আপনার হচ্ছে এক্সপিডিসি কাউন্সিল এরা হচ্ছে কোনো পার্লামেন্ট সদস্য আর কাউন্সিল অফ গার্ডিয়ানের মধ্যে কোনো বিরোধ থাকলে সেটা মিটায় আর কি। আর জুডিশিয়ারি একদম পুরো সম্পূর্ণ স্বাধীন, এরা হচ্ছে ইসলামিক যে আইন অনুযায়ী শরিয়ত অনুযায়ী এরা হচ্ছে বিচার করে আর কি। তারপর আপনার ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স, তো এখানে হচ্ছে আপনার ইন্টেলিজেন্স আর কি, যে গোয়েন্দা সংস্থা এরা থাকে আর কি। তারপর এখানে ইরানের যে সিস্টেমটা এটা হচ্ছে প্রেসিডেন্ট আর কি সবাই হতে পারবে না, যে ওই যে কাউন্সিল যে আপনার গার্ডিয়ান কাউন্সিল যারা ঠিক করবে এই অনুযায়ী যাদেরকে মনোনয়ন দেবে তারা শুধুমাত্র প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবে, তাদেরকে ভোটের মাধ্যমে পরে আর কি একটা প্রেসিডেন্ট নির্ণয় করা হবে। তো এটা আর কি আপনার পুরোপুরি অটোক্রেসিও না, আবার পুরোপুরি গণতন্ত্র না, এই জন্য এটাকে বলা হয় যে ইলেকট্রাল ডেমোক্রেসি অথবা কন্ট্রোল ডেমোক্রেসি, বা এটাকে সফট ইরানিও বলছে অনেকে। তো এখানে একটা ডেমোক্রেটিক প্যারাডক্সের কথা আলোচনা করা হয়েছে, যে ধরেন কয়েকজনের চোখের সমস্যা আছে, তো সবার তো চোখের সমস্যা এক না, তাই না? তো এখন হচ্ছে যার চোখের সমস্যা বেশি তাকে বেশি পাওয়ারের চশমা দিবে, এই জন্য এটাও আর কি আমাদের আমরা যে রাজনৈতিক পরিবেশ সেখানেও এটা খাটে আর কি। তো যেখানে যেরকম আর কি মানে অসুখ সেখানে সেরকম ওষুধ দিতে হবে। যেমন দেখেন যে হচ্ছে যুক্তরাষ্ট্রের হোমোসেক্সুয়ালিটি আমাদের এখানে কিন্তু কাজ করবে না, কারণ ইরানে কাজ করবে না, কারণ ইরানে হচ্ছে একটা ইসলামিক দেশ, সেখানে প্রথা তারপর ধর্মীয় চিন্তা চেতনার সাথে কিন্তু যাবে না ওইটা, এই জন্য এটা চলবে না। আবার মদ আপনার কানাডাতে চলবে কিন্তু সৌদি আরবে চলবে না। তো এইভাবে আর কি যে সিস্টেমের জন্য যেটা কাজ করে সেটা আর কি সেখানে দিতে হবে। তো আপনার হচ্ছে চায়নার জন্য কাজ করে হচ্ছে একদলীয় শাসন, ইরানের জন্য এরকম হচ্ছে আপনার ইলেকট্রাল ডেমোক্রেসি কাজ করে। তো এইভাবে তো পশ্চিমা কী করে, পশ্চিমা বিশ্ব হচ্ছে এই যে মিস ইনফরমেশন দিয়ে দেয় যে সবাইকে এরকম হতেই হবে, গণতন্ত্র হতেই হবে। এই জন্য কিন্তু যে আমাদের মধ্যপ্রাচ্য রাষ্ট্রগুলো কিন্তু এখন এরকম একটা ভূ রাজনীতির প্লেগ্রাউন্ড হয়ে গেছে, এটা সমস্যার কারণে। তো হচ্ছে আহ, আবার যুক্তরাষ্ট্র যেখানে হচ্ছে আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় সেখানে আবার সে আবার অন্য দেশগুলোকে যেখানে তার কথা মতো আর কি শাসক প্রশাসক হবে সেখানে সে এখন স্বৈরতন্ত্র কায়েম করতে সে এখন তার বাধে না আর কি। তো এটা হচ্ছে কার্কপ্যাট্রিক ডক্ট্রিন, এটা হচ্ছে বলছে যে যে যুক্তরাষ্ট্র যদিও নিজে গণতন্ত্র চায় কিন্তু অন্যান্য দেশে নিজের স্বার্থে সে একনায়কতন্ত্রকে সমর্থন দিতে পারে, এটাই হচ্ছে কার্কপ্যাট্রিক ডক্ট্রিন। আচ্ছা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও কার্যাবলী, তো এটা হচ্ছে এখন আর কি সব দেশ কী করে মানে খুব কিন্তু ধরেন হচ্ছে করে না আপনার যুদ্ধ যেতে চায় না, কিন্তু যদি তার পাওয়ার থাকে সে হচ্ছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়। তো দেখেন ইরানের রাষ্ট্র বন্ধু সংখ্যা খুব কম, এই জন্য তাকে পারমাণবিক দিক থেকে শক্তিশালী হতে হবে। তারপর হচ্ছে এদিকে ইরানের হচ্ছে কাজ হচ্ছে মানে হচ্ছে অর্থনৈতিক অবরোধগুলো কমানো। আর ফরেন পলিসি ডিলেমা, এখানে হচ্ছে কূটনৈতিক একটা সংকট আছে এখানে। তো ওই যে আপনার ইরান যেগুলো হচ্ছে লেবানন হিজবুল্লাহ, মিশরে মুসলিম ব্রাদারহুড, তিউনিসিয়াতে আন্নাহাদা পার্টি, ইয়েমেনে হুথি, এগুলোকে আর কি সাহায্য দেয়, এগুলো বন্ধ করতে হবে, নাহলে কিন্তু পশ্চিমা অবরোধ তুলবে না। তো অর্থনীতি যদি ভালো না থাকে তাহলে কিন্তু সামরিক খাত বলেন কোনো খাতে ঠিক করতে হবে না, এই জন্য আগে অর্থনৈতিক খাতটা ঠিক করতে হবে, তারপর সামরিক খাত বা কী করো সেটা পরে ব্যাপার। আর যদি অর্থনীতি খারাপ থাকে তাহলে কিন্তু লোকজন বিদ্রোহ করবে, যেটা কদিন আগেই বিদ্রোহ করলো, যে এত দাম বাড়ে গেছে লোকজন আর কিছু কিনতেই পারতেছে না, এরকম একটা অবস্থা। আবার এদিকে দেখেন যে হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক রক্ষা করা কিন্তু সব দেশের জন্যই অপরিহার্য। এদিকে দেখেন হচ্ছে আপনার ভারত আর চায়না আছে, তারা শত্রু হলেও কিন্তু বাণিজ্য করে, চায়না যুক্তরাষ্ট্র শত্রু হলেও কিন্তু বাণিজ্য করে। তো এভাবে আর কি অর্থনীতি আর কি আপনাকে করতে হবে, কন্ট্রোল করতে হবে। আবার যে ওই যে ইউরোপিয়ান ইউনিয়ন যে কান্ট্রিগুলো আছে এগুলো চাইলেও হচ্ছে আপনার ইরানের সাথে আপনার ব্যবসা করতে পারতেছে না, কারণ মুদ্রা তো হচ্ছে নিয়ন্ত্রণ করে হচ্ছে ইউএস ডলারটা, তো সেটা ছাড়া তো এই বিনিময় হচ্ছে না, এই জন্য সমস্যাটা হয়ে গেছে আর কি। তাহলে দেখেন এই যে অর্থনৈতিক মুদ্রার কারণে আর কি হচ্ছে না। তারপর হচ্ছে আহ, দুই হচ্ছে দেখেন যে ইরান যখন বৈদেশিক মুদ্রা কোনো কিছু রপ্তানি করতে পারতেছে না তখন তারা বৈদেশিক মুদ্রা পাচ্ছে না, মানে ডলার পাচ্ছে না। আর ডলার না থাকলে তো সেখানে ইনভেস্ট হবে না, কারণ যারা হচ্ছে ইনভেস্ট করবে তারা তো মূলধন ডলারেই নিয়ে যাবে, তো ডলার তো নিয়ে যেতে না বলে তো তারা ওখানে ইনভেস্ট করবে না, এই জন্য অবকাঠামো সামরিক খাত কিছুই আর কি ঠিক হচ্ছে না আর কি। তারপর প্রাইভেট কোম্পানিগুলোকেও আর কি করছে আর কি, যে হচ্ছে স্যাংশন দিয়ে অবরোধের কারণে তারা আর এরকম ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না। তো এখন এখানে যে কিছু উদাহরণ দিচ্ছে যে হচ্ছে আপনার অর্থনৈতিক নিষেধাজ্ঞার আবার ভিন্ন ভিন্ন রূপ আছে, যেমন হচ্ছে এমবার্গো, অর্থাৎ একটি রাষ্ট্র যখন অন্য রাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক এবং আর্থিক লেনদেন যখন সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় তখন সেটাকে বলা হয় এমবার্গো। তো জ্বালানি তেলের উপরে আপনার নিষেধাজ্ঞা দিলে সেটা হবে ওয়েল এমবার্গো। আর হচ্ছে অস্ত্রের উপর দিলে সেটা হবে আর্মস এমবার্গো। আর ইউনিল্যাটারাল স্যাংশন, অর্থাৎ একটা রাষ্ট্র অন্যের উপর যখন একটা স্যাংশন দেয়, নিষেধাজ্ঞা দেয়, তখন সেটা হচ্ছে ইউনিল্যাটারাল, যেমন হচ্ছে রাশিয়া তুরস্ক দিল 2015 সালে, এগুলো হচ্ছে ইউনিল্যাটারাল। আর মাল্টিল্যাটারাল মানে কয়েকটা রাষ্ট্র মিলে যখন দেয়, যেমন ইরানকে এখন সবাই দিচ্ছে, সেটা হচ্ছে মাল্টিল্যাটারাল। ঠিক আছে। তারপর হচ্ছে আপনার
ইউনিভার্সাল স্যাংশন এটা কি যে হচ্ছে ধরেন জাতিসংঘ বা অনেকগুলো সব রাষ্ট্র মিলে নিষেধাজ্ঞা দেয়, যেমন হচ্ছে আপনার সোমালিয়াতে 1992 সালে গৃহযুদ্ধের সময় দিছিল অস্ত্র আমদানির উপর, তারপর লিবিয়াতে হচ্ছে অস্ত্র বিক্রির উপর দিছিল জাতিসংঘ, এটা হচ্ছে ইউনিভার্সাল স্যাংশন। তারপর স্মার্ট এমবার্গো এটা হচ্ছে কি যখন হচ্ছে পুরো দেশের উপর নিষেধাজ্ঞা জারি না করে ওই দেশে ছোটো ছোটো মানে যেগুলো গ্রুপ আছে, বিজনেস গ্রুপ আছে, এগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়, সেটাকে বলা হয় স্মার্ট এমবার্গো। তারপর হচ্ছে সংকটের মাঝেও কিছু সম্ভাবনা বলছে যে হচ্ছে আপনার সব কিছুর একটা রিবাউন্ড ইফেক্ট আছে। মানে কোনো একটা জিনিস আপনি রোধ করতে গেলেন, সেটা থেকেও আরও কিছু কিছু নেগেটিভ জিনিস হতে পারে। যেমন দেখেন আপনার যুক্তরাষ্ট্র ইরানকে আর কি সব আর কি নিষেধাজ্ঞা দিচ্ছে, কিন্তু ইরান এখান থেকে কিন্তু আবার লাভ হচ্ছে। কী লাভ হচ্ছে যে হচ্ছে ইরান কিন্তু এখন অনেকভাবে চীনমুখী হয়ে যাচ্ছে, রাশিয়ামুখী হয়ে যাচ্ছে, ফলে বিশ্বে কিন্তু একটা ইউএসের প্রভাব কমে যাচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে কি যে হচ্ছে এই যে কূটনৈতিক চাপ দিচ্ছে ইরানকে, এর ফলে কিন্তু ইরানের মানুষের যে মাঝখানে যে একটা ঐক্য, সেটা কিন্তু আসলে দৃঢ় হচ্ছে আরও। এর ফলে যে আমেরিকা বিরোধী কোনো নীতি নিলে দেশের মানুষ কিন্তু আর না করে না। আর হচ্ছে আন্তর্জাতিক যে আপনার হচ্ছে ইয়েগুলো আর কি, যে রাজনীতিতে আলোচনা থাকাটা গুরুত্বপূর্ণ। এটা একটা ইতিবাচক হোক আর নেতিবাচক হোক, সেটা একটা আলাদা, সবাই একটা তখন তাকে আলাদা ভ্যালু দিয়ে দেখে আর কি। আর ইরানে যতই সমস্যা সৃষ্টি হোক, তারা হচ্ছে বাউন্স ব্যাক নেশন বলা হয়। এই জন্য এই যে কয়দিন আগে যে একটা আন্দোলন হলো, সেটাকেও ইরান কিন্তু শক্ত হাতে দমন করছে। এই জন্য ইরানকে বলা হয় বাউন্স ব্যাক নেশন। এখন এখানে একটা কোশ্চেন করছে যে হচ্ছে আপনার এই যে আহ, ইরানের একদিকে দরকার হচ্ছে আপনার পারমাণবিক কর্মসূচি দরকার নিজেকে আর কি শক্তিশালী করার জন্য, অপরদিকে যে নিষেধাজ্ঞাগুলো কাটানোর জন্য মানে পারমাণবিক কর্মসূচি মানে স্থগিত করা দরকার। তো ইরান কোনটা করবে? এখানে হচ্ছে ইরান করতে পারে যে জাতিসংঘ বা অন্য আইএ যে আছে আর কি, IAEA, তো আহ, তাদেরকে এনে দেখাতে পারে যে আমরা কর্মসূচি করছি, কিন্তু এগুলো আসলে কিন্তু কোনো ইয়া না আর কি, ক্ষতিকারক না। একটা হতে পারে হচ্ছে থ্রেশহোল্ড, যেটা আর কি আহ, যে আপনার লেভেল আছে, অর্থাৎ আপনার আমাদের দক্ষতা আছে, আমরা উৎপাদন করতে পারবো, কিন্তু আমরা করি না। যেমন জাপান আর জার্মানি যেমনটা আর কি করে, তাদের দক্ষতা আছে কিন্তু তারা করবে না আর কি, এটা করতে পারে। অথবা যে হচ্ছে এদিকে সব কূটনীতিক আর কি সম্পর্ক স্বাভাবিক করতে লাগলো, এদিকে তাদের কর্মসূচি আর কি চালাতে থাকলো। তো এর ফলে কিন্তু তাদের যে আর কি ইয়েটা আর কি আহ, কি বলে এটাকে, যে হচ্ছে নিষেধাজ্ঞাটা, এটা কিন্তু একটু হলেও কমবে। আবার হচ্ছে আর কি করতে পারে যে হচ্ছে ইরান যে আর চীন আছে, রাশিয়া আছে, এদের সাথে কিন্তু বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে পারে। তো এভাবে কিছু আর কি পদক্ষেপ নিতে পারে, তাহলে মোটামুটি একটু আগের চেয়ে বেটার হবে আর কি। ধন্যবাদ।